প্রিয় সুধী, শুভরাত্রি। ইদানিং ছোট গল্প পাঠ আমার কাছে কেমন যেন একটি নেশা হয়ে দাঁড়িয়েছে। যদিও যেভাবে একটি গল্পকে পাঠ করা উচিত সেভাবে পাঠ করতে আসলে পারি না, তবু স্বরচিত একটি মুক্তিযুদ্ধ বিষয়ক ছোট গল্প পাঠ করছি। যে নদীর স্রোতে রক্ত বহমান। এই গল্পটি বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছিল। এবং এ নামে আমার একটি ছোট গল্প গ্রন্থ বেহুলা বাংলা থেকে প্রকাশের প্রস্তুতি চলছে। সেই বইয়ে একটি গল্প, যে নদীর স্রোতে রক্ত বহমান। গল্পগ্রন্থের একটি গল্প, যে নদীর স্রোতে রক্ত বহমান। হাসপাতাল থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে বাসার দিকে হেঁটে চলেছে শাহিদা। রাতের শাহবাগ ঘুমোবার প্রস্তুতি নিচ্ছে। শাহবাগ মোড়ে এসে দাঁড়িয়ে শাহিদা ভাবছে, অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে কিভাবে বাসায় গিয়ে ঘুমবো। সেকেন্ডারি স্ট্রোক করা রোগী ফাইনাল স্ট্রোক করে কখন কি হয়ে যায় বলা মুশকিল। অল্পক্ষণ দাঁড়িয়ে কত কি ভেবে পুনরায় হাসপাতালের দিকে পা বাড়ায় শাহিদা। দ্রুত হাসপাতালে প্রবেশ করে শাহিদ বাবার পাশে গিয়ে দাঁড়িয়ে তার রোগ বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে থাকে শাহিদা। এরপর ঘুমন্ত বাবার বুকে হাত রেখে বসে পড়ল। চোখ না খুলেই শাহিদার হাতটি চেপে ধরে অস্পষ্ট সুরে বাবা বললেন, তুই এখনো ঘুমাতে গেলি না মা? আগামীকাল অফিস করবি কেমনি? একটি প্রাইভেট কোম্পানিতে এমডির ব্যক্তিগত সহকারী হিসেবে চাকরি করতে শাহিদা। নিরুত্তর শাহিদা ফ্লোরে শুয়ে থাকা মায়ের দিকে তাকালো। বসা থেকে উঠে বসে বাবা বললেন, শাহিদা, আমাকে একটু বারান্দায় নিয়ে যেতে পারিস না? অসুস্থ শরীর নিয়ে তুমি ওখানে যাবা কি করে? তুমি তো ঠিক মতো উঠে দাঁড়াতেই পারছো না। হুইল চেয়ারটা আছে না মা? ওই চেয়ারটায় বসিয়ে হলেও আমাকে একবার বাইরের পৃথিবীটা দেখিয়ে নিয়ে আয়। বিছানায় শুয়ে থেকে আর পারছি না গো, মন কেমন বেশি উঠছে। হুইল চেয়ারটা টেনে দেয়ালের সামনে এনে সাবধানে বাবাকে বসিয়ে ঠেলে বারান্দায় নিয়ে গেল শাহিদা। বারান্দার দেয়ালে ঠেস নিয়ে চেয়ারটি রেখে বাবার পায়ের নিচে বসে পড়ে শাহিদা। ওর মাথায় হাত বুলিয়ে বাবা বললেন, মা শাহিদা, আমার বোধ হয় সময় ফুরিয়ে এসেছে গো। এবার হয়তো সুস্থ হয়ে আর বাড়িতে ফেরা হবে না। বাবা রোদুর উপর মাথা হেলিয়ে কেঁদে উঠে শাহিদা, এমন কুকথা বলো না বাবা, তুমি বহুদিন বেঁচে থাকবে, তোমার কোনো জটিল রোগ হয়নি। তুমি মরে গেলে
আমার কি উপায় হবে একবার বলো। মেয়ের মায়া বেজা কথায় বাবার চোখ বেয়ে অশ্রু ঝরছে। আর্দ্র গলা ভেজা কণ্ঠে বাবা বললেন, তুই যতই সান্ত্বনার বাণী বলিস না কেন, 3 বার স্ট্রোক করে বেঁচে থাকতে কাউকে দেখিনি। এটা আমার দ্বিতীয়। প্রথম যখন স্ট্রোক করেছিলাম তখন তোর জন্মই হয়নি। যখন শুনতে পেলাম যে তিতাস নদীর তীরে তোর বাবার মৃতদেহ পড়ে আছে, সঙ্গে সঙ্গে আমার বুকের বাম দিকে ব্যথা শুরু হয়। আমি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছিল সেটা ছিল আমার প্রাইমারি স্ট্রোক। হাঁটু থেকে মাথা তুলে বিস্ময়ের চাহনিতে ভ্রু কুঁচকে বাবার চোখের দিকে তাকিয়ে থাকে সেইটা। আমার বাবার লাশ প্রলাপের মতো এসব কি আবল তাবল বলছো? কিছুটা টেনশনে পড়ে গেলেন বাবা। কি বলতে গিয়েও কি বলে ফেললাম। মেয়েকে টেনে বুকে জড়িয়ে কেঁদে উঠলেন বাবা। যে কথা 35 বছর বুকের অতলে কবর দিয়ে রেখেছিলাম, আজ বুকের রক্ত ভেজা কবরের মাটি ভেদ করে সেই কথাগুলো কেন বেরিয়ে এলো? কি কথা বাবা? যে কথা শুনলে পাষাণও কেঁদে উঠে, আর তুই কেমনে সহ্য করবি মা? মন কি কথা খুলে বলছো না কেন বাবা? বাবা চুপ করে স্তব্ধ রাতের প্রকৃতির দিকে তাকিয়ে রইলেন। সাইদাও বিস্ময়ের চাউনিতে বাবার মুখের দিকে তাকিয়েছে। অল্পক্ষণ চুপ মেরে থাকার পর বাবা বললেন, সত্য যেহেতু অতর্কিতে বেরিয়ে এসে গেছে, তা কি আর লুকিয়ে রাখা যাবে? যাবে না। তুমি কোন সত্যের কথা বলছো বাবা? যে কথা জানাও তোর কর্তব্য। বাবাকে চুপচাপ থেকে সাইদা বলে, তুমি চুপ করে বসে আছো কেন বাবা? চট করে বাবার মুখ থেকে বেরোল, আমি তোর আসল বাবা নই রে। আসলে আমি তোর আসল বাবা নই। কিছুটা নড়ে চড়ে বসে সাইদা, এসব তুমি কি বলছো বাবা? অসুখে তোমার বোধ হয় মতিভ্রম হয়েছে। আমার মতিভ্রম হয়নি মা, বরং তুই বিশ্বাস করতে পারছিস না। অবশ্যই তা তো বিশ্বাস করার কথাও নয়। তাহলে শোন, পাকিস্তানি মিলিটারি তখন ঘাগটিয়া মসজিদকে কেন্দ্র করে ঘাঁটি বানিয়ে বসেছিল। ঘাগটিয়ার আশপাশে নির্বিচারে বাঙালির উপর হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছিল সেদিন। ভাদ্রের পাগলা কুকুরের মতো খেপে উঠেছিল তারা সেদিন। ওদের ভয়ঙ্কর অবস্থান এবং পৈশাচিক বর্বরতায় গ্রামের লোকজন হন্যে হয়ে পালাতে মরিয়া হয়ে ওঠে। এলাকার মুক্তিযোদ্ধারা সংঘবদ্ধ হয়ে বারবার সারাশি অভিযান চালিয়েও ওদের বহু ভাঙতে পারেনি, বরং পাকসেনাদের মুহুর্মুহুর আক্রমণে এলাকার লোকজন মরছে। তখন কার্তিকের মাঝামাঝি সময় নিঝুম রাতে রাইফেলের গুলির শব্দে মায়ের ঘুম ভেঙে যায়। মা উঠে বসে তোর বাবা মানে আমার বড় ভাই ওমরকে ডেকে বলেছিলেন, বাজান, যেইভাবে পাঞ্জাবি সেনারা গ্রামের লোক জমাতেছে, আমরা বাঁচবো কেমনি?
কই গিয়ে লুকাইয়া যান বাঁচামু? ওমর ভাই বলেছিলেন, ডরায়ও না মা, তোমার কিচ্ছুই হইব না। তুমি একজন মুক্তিযোদ্ধার মা হইয়া মৃত্যুকে কেন ডরাইতেছ? যে দিনের মধ্যে আমরা এই এলাকা মুক্ত করব ইনশাল্লাহ। ওমরের হাত ধরে মা বলেছিলেন, তোরা দুই ভাই আমারে না কইয়া যুদ্ধে চইলা গেলি, তুই মইরা গেলে তোর পোয়াতি বউয়ের কি অবস্থা হইব কত দেখি। তোর যে সন্তান জন্ম হইব তার কি হইব একবার কত দেখি বাদাম। মায়ের মুখের কথা কেড়ে নিয়ে ওমর ভাই সেদিন বলেছিলেন, বীরেরা মৃত্যুকে ভয় পায় না মা, আমি মরে গেলেও তোমার কোনো দুঃখ নাই মা, এই দেশ তো স্বাধীন করতেই হবে। একটা কাম করলে কেমন হয়? মা বললেন, কি কাম কও? আমারে তোর মামার বাড়ি জয়পুরে যায়, এইখানে মিলিটারির এমন উৎপাত নাই। এ কথা কে কইছে তোমারে মা? কদিন আগেও জয়পুরের বহু বাড়িঘর জ্বালাই দিতে, সেইখানে গিয়ে তুমি থাকবা কোথায়? কেন তোর বড় মামার লোকে থাকবো? ঠিক আছে, কিন্তু এমন ঘোর যুদ্ধের মধ্যে দিয়া তুমি কেমনি যাইবা? চারদিকে সবসময় মিলিটারি টহল দে, তুই রাইতের আন্ধারে নৌকায় করে আমার লিয়ে যাবি? এইখানে থাকলে তো আমরা বাইকে থাকতে পারবো না। তুই অমনি গিয়া নৌকাটা লইয়া আয়, আমি তোর বাপের লইয়া ঘাটে যাই। ঠিক আছে মা, আমি নৌকাটা নিয়ে এখনই ঘাটে আসছি, তোমাদের পৌঁছে দিয়ে আমি এসে যুদ্ধে চলে যাব। সাবধানে যাই বাজান, কার পক্ষে যেন তেল না পায়। মা বললেন, তুমি চিন্তা করো না মা, আমি সাবধানেই যাব। তখন রাত দ্বিপ্রহর, চারদিকে ঘোর অন্ধকার। গভীর নিদ্রায় নিদ্রিত রজনীর বুক মাঝে মাঝে কেঁপে ওঠে কোন উগ্র আশঙ্কায়। নিঝুম রাতের স্তব্ধতা ভেঙে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটি তখন বাঁশি বাজিয়ে ঘাগটিয়া ঘাটে নোঙর করেছিল। কিছুক্ষণ ঘাটে থেমে থাকার পর লঞ্চটি রামচন্দ্রপুরের দিকে যাত্রা করে। নৌকাটি নিয়ে তিতাসের স্থির জলের উপর দিয়ে বাড়ির ঘাটে আসার সময় আচমকা লঞ্চের হেডলাইটটি জ্বলে ওঠে। দূর থেকে জেলে ওঠা লাইটের প্রজ্বলিত আলোয় ওমরকে স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক এমন সময় খালের ওপারে ওত পেতে থাকা পাকশালার বুলেট এসে ওমরের বুক ভেদ করে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে পানিতে ঢলে পড়ে ওমর ভাই। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, ওমরের লাশ 2 দিন পর্যন্ত ওই নদীতেই ভিজেছিল। তিতাসের পানি রক্তে লাল হয়ে ওঠে, রক্তের স্রোত প্রবাহিত হতে থাকে, বীরহারা মায়ের শূন্যতার ঢেউ তুলে। স্রোত প্রবাহিত হতে থাকে, রক্তের স্রোত প্রবাহিত হতে থাকে, বীরহারা মায়ের শূন্যতার ঢেউ তুলে। ভয়ে কেউ লাশ তুলে এনে দাফনের উদ্যোগ নেয়নি, কারণ লাশের দিকে পাক সেনারা রাইফেল তাক করে বসেছিল। যে কেউ তাকে তুলে আনতে যাবে তাকেই গুলি খেয়ে প্রাণ বিসর্জন দিতে হবে। আমি তখন গিয়াসউদ্দিন বাহিনীর সাথে যুদ্ধরত। খবর পেয়ে দ্রুত বাড়ি ছুটে আসি। গভীর রাতে রাইফেল দিয়ে কাঁধে ঝুলি একলা মৃত্যুকে হাতে নিয়ে ওমর ভাইয়ের লাশ তুলে আনতে যাই ওই ঘাগটিয়ার ঘাটে।
মা আমাকে বারবার বারণ করেছিলেন, বাজান রে, আমার এক পুত হারাইছি, তরও যদি হারাই তৈলে আমি বাইকে থাকবো কারে রিয়া। মায়ের বারণ অমান্য করে ভাইয়ের লাশ তুলে আনার জন্য রওনা হলাম। ধান খেতে আড়ালে নিজেকে লুকিয়ে লুকিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে দিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। কি এক বিভৎস করুণ দৃশ্য! পানিতে ভেসে আছে এক বীর বাঙালির পবিত্র শব, আর ওই নদীতে রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে। এখনো ওই নদীতে রক্তের স্রোত প্রবাহিত হয়, শহীদ বীর বাঙালির তাজা রক্ত। ভাইয়ের লাশ এভাবে পানিতে ভেসে থাকতে দেখে আমার বুকটা ফেটে চৌচির হয়ে গেছিল। সবেগে অশ্রু ঝরছিল বুক বাসি। চাপা কান্না বুকে চেপে রেখে ঘন আধারে ভাইয়ের সব কাঁধে নিয়ে বাড়ি ফিরে আসি। গ্রামের কিছু লোকের সহায়তা নিয়ে তাকে সমাহিত করি ঘাগটিয়া মসজিদের অধুরে আমাদের পারিবারিক গোরস্থানে। আজ তোর বাবা লাল সবুজের কাফন পরে ঘুমিয়ে আছে ওখানে। এসব তুমি কি বলছো বাবা? তোমার এমন গল্প আমার কিছুই বিশ্বাস হয় না। তুমি হয়তো আমাকে দূরিয়ে সরিয়ে দেওয়ার জন্যই এমন গল্প বানিয়েছো। এটা কাল্পনিক গল্প ছাড়া আর কিছুই নয়। তোকে বিশ্বাস করতেই হবে মা, তুই একজন শহীদ বীরের গর্বিত সন্তান। এরপর কি হয়েছিল শোন। দেশ স্বাধীন হবার মাস তিনেক পর তোর জন্ম। তোর মায়ের যৌবন তখন মুকুল ভেদ করে পাপড়ি মিলেছিল মাত্র। তাকে অন্যত্র পাত্রস্থ করার জন্য তোর মামারা এসে তোর মাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু একজন গর্বিত শহীদ বীরের স্ত্রীকে বিদায় করতে গিয়ে আমার বৃদ্ধ বাবার বুক কেঁপে উঠেছিল। অবশেষে বাবা তোর মাকে আমার ঘাড়ে চাপিয়ে দিল। আমিও গর্ব চিত্তে তাকে বিয়ে করে তোকে মানুষ করে গড়ার দায়িত্ব মাথায় তুলে নিই। একথা আগে কখনো বলনি কেন? পিতৃহারা বেদনা তোকে কষ্ট দিতে বলা হয়নি, কিন্তু তুমি তো কখনো আমাকে বুঝতে দাওনি যে আমি পিতৃহারা। এমনকি এখনো পিতৃহারা বেদনা আমাকে কোন রূপ প্রভাবিত করছে না। শাহিদার মাথাটা বুকে চেপে ধরে কেঁদে ওঠেন বাবা। দেখ রে মা, তোকে এতটাই ভালোবাসি যে সব কিছু হাত ছাড়া হয়ে গেলেও আমি কষ্ট পাব না, কিন্তু তোকে ছাড়া এক মুহূর্ত আমার মন শান্তি পায় না। তুই আমার প্রাণ, তোকে ছেড়ে মরেও আমি শান্তি পাব না মা। বাবার বুকে মাথা রেখে ঢুকে কেঁদে উঠে শাহিদা। অল্পক্ষণ নীরবতার পর ক্ষীণকণ্ঠে বাবা বললেন, শাহিদা বলো বাবা। আমার বুকের ব্যথাটা আবারও বেড়ে উঠছিল। আমাকে বেডে নিয়ে যা। তোর ইট বসা দিকে উঠি রাতের ঘন অন্ধকারে একটা মৃদু কম্পন জাগে হুইল চেয়ারটি ঠেলে ঠেলে বারান্দা থেকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে শাহিদা। ধন্যবাদ বন্ধুগণ।